সারা বিশ্বের সাথে ওনার যে কানেকশনস, রিলেশনশিপ, এগুলোর উনি খাটিয়ে বাংলাদেশকে অবশ্যই একটি সুন্দর রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন। বিশেষ করে কেয়ারটেকার সরকারের যে বিধানটা ছিল, তাদের সময় ছিল 90 দিনে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। এই একই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হলেও ওনাদের উপরে কিন্তু দায়িত্ব এখন অনেক বেশি। সেই জন্য আমি মনে করি না যে 3 মাসের মধ্যেই তারা এই প্রয়োজনীয় সংস্কার এনে এই নির্বাচনটা করতে পারবেন। কারণ শেখ হাসিনা রাষ্ট্রের সমস্ত শাখায় প্রশাখায় দলীয়করণের মধ্য দিয়ে সাংবিধানিক, গণতান্ত্রিক এবং অন্যান্য সংস্থা, স্ট্যাটুটরি সংস্থাগুলো সবগুলো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং অন্যান্য স্ট্যাটুটরি সমস্ত অর্গান, ইলেকশন কমিশন থেকে দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন থেকে সমস্ত শাখায় প্রয়োজনীয় সংস্কার এনে ওনাদেরকে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে, যেটা আমরা বলি যে অ্যাটমসফিয়ার কন্ডাক্টিভ ফর দি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন, সেটা সৃষ্টি করে তারপরে তারা নির্বাচন দেবেন। সেই জন্য আমি মনে করি তারা 3 মাস নয়, আরো একটি টেনিউর নিতে পারে, 3 থেকে 6 মাস। তবে সেই সময়ের মধ্যে তাদেরকে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে সেটা পরিবেশ পরিস্থিতি অনুসারে ওনারা যদি যৌক্তিক মনে করেন তাহলে সেটা ওনারা ভাবতে পারেন। এখন জনগণের একটা ইচ্ছা আছে যে তারা খুব দ্রুত একটি রাজনৈতিক সরকার এবং স্থিতিশীল সরকার দেখতে চায়, এমন একটি পার্লামেন্ট দেখতে চায় যে পার্লামেন্টের মধ্য দিয়ে জনগণের সমস্ত বিষয়গুলো পার্লামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং পার্লামেন্টের মাধ্যমে সবকিছু ডিসাইড হবে। তবে আমাদের যে 31 দফা আমরা গত বছর আমাদের দলের পক্ষ থেকে এবং সমমনা রাজনৈতিক দল, যুগপৎ আন্দোলনে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে যে 31 দফা প্রণয়ন করেছিলাম, সেই 31 দফাতে কিন্তু সকল সংস্কার প্রস্তাবগুলো ইনক্লুডেড আছে। যেমন সংবিধান সংস্কার কমিশন, আইন সংস্কার কমিশন এবং মিডিয়া সংস্কার কমিশন থেকে শুরু করে জুডিশিয়াল সংস্কার কমিশন থেকে শুরু করে সমস্ত সেক্টরে আমরা কমিশন বসিয়ে রিকমেন্ডেশনস নিয়ে জনগণের সাথে সেটা আলাপ আলোচনা করে, স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে, বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে আমরা সেই কমিশনের সেই রিকমেন্ডেশনস গুলো সমৃদ্ধ করে বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আমরা অঙ্গীকার আবদ্ধ জাতির সামনে যে একটি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোগুলোর গণতান্ত্রিক সংস্কার সাধন করব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি। আমি মনে করি এগুলো করার মধ্য দিয়ে ভবিষ্যতে যে সরকারই, যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তারা আর কোনোদিন স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। তাহলে আপনারা এই সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ম্যাক্সিমাম 1 বছরের মতো সময় দিতে চান? সেটা আমি বলিনি। আমি বলেছি 3 মাস যথেষ্ট নয়, তবে 6 মাসের মধ্যে তারা ইচ্ছা করলে এটা নির্বাচনের রোড ম্যাপ, 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা রোড ম্যাপ তারা ঘোষণা করতে পারে। যদি তারপরেও তারা তাদের অ্যাক্টিভিটিসে যদি মনে হয় যে সংস্কার কার্যক্রম আরো কিছু বাকি আছে, সেটা তখন দেখা যেতে পারে। তবে একটা রোড ম্যাপ তাদেরকে দিতে হবে, 6 মাসের মধ্যে একটা রোড ম্যাপ দিতে হবে। হ্যাঁ, একেবারে ওপেন এন্ডেড না করে 6 মাসের মধ্যে নয়, 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোড ম্যাপ সেটা দেওয়া উচিত হবে। যদি কোনো কারণে তারা সেটা মনে করে যে আর কিছুদিন সময় পাওয়া দরকার যৌক্তিক কারণে, সেটা তখন জাতি দেখবে। কারণ জাতির প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা। শুধুমাত্র একটা নির্বাচন করলেই সুন্দর জাতি বিনির্মাণ হবে না। এখানে আপনাকে দেখতে হবে যে একটি ম্যান্ডেটবিহীন অরাজনৈতিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকাও কিন্তু উচিত নয়। তো সেই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য, সমস্ত সাংবিধানিক, গণতান্ত্রিক এবং স্ট্যাটিউটরি অর্গানাইজেশনগুলো সংস্কারের জন্য যে সমস্ত রিকমেন্ডেশনস দরকার, সেগুলো কমিশন বসিয়ে তারা নিক, সবার সাথে আলোচনা করুক, স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিস, বিশেষজ্ঞ এবং জনগণের জন্য মতামত, ফ্রি মতামতের জন্য দিক, তখন এই রিকমেন্ডেশনস গুলো আসবে। তবে সেই সমস্ত সুপারিশ সমূহ, রিকমেন্ডেশন সমূহ, সংস্কার সমূহ সবকিছু বাস্তবায়নের জন্য যেহেতু দীর্ঘ সময়ের দরকার, সেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়, তারা ইনিশিয়েট করতে পারবেন। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দেই, যে
জাজেস রিক্রুটমেন্ট রুলস তারা যদি অর্ডিন্যান্সের মাধ্যমে প্রণয়ন করে, সাপোজ সেই অর্ডিন্যান্সটা, সেই আইনটার মধ্য দিয়ে তারা সৎ, দক্ষ এবং অভিজ্ঞ আইনজীবীদের মধ্য থেকে তারা যদি বিচারপতি নিয়োগ শুরু করেন, সেটা জাতির জন্য একটা গুড সাইন। তাহলে দেশ, জাতি ন্যায় বিচারের প্রত্যাশা করতে পারে উচ্চ আদালত থেকে। এটা একটা আমি আপনাকে ইনস্ট্যান্স দিই। যদি মিডিয়া সংস্কার কমিশনের মধ্য দিয়ে মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার একটা পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি করতে পারে, ফোর্থ স্টেট খ্যাত, তারা জনগণের অধিকার যাতে সমুন্নত থাকে সেই জন্য তারা সব সময় তাদের কথা বলার অধিকারগুলোকে তারা তুলে ধরতে পারবেন, সবসময় তারা প্রতিবাদ করতে পারবেন, সমাজের যেখানে যেখানে অনাচার অনিয়ম হচ্ছে সেগুলো তারা তুলে ধরতে পারবেন, এবং সামাজিক শক্তিগুলো তারা শক্তি পাবে যে বাংলাদেশে যাতে মানুষের অধিকারগুলো কখনো ক্ষতিগ্রস্ত না হয়, মৌলিক অধিকার বা মানবাধিকার থেকে সমস্ত অধিকার যাতে সমুন্নত থাকে, সেজন্য তারা সবসময় আন্দোলনে থাকবেন, সবসময় এগুলো সোচ্চার থাকবেন, কথা বলতে থাকবেন। সেজন্য মিডিয়া কমিশনের এটা এখনই করা যায়, সেই সংস্কারগুলো এখনই সাধন করা। যে সংস্কারগুলো দীর্ঘমেয়াদী, যেমন সংবিধানের পরিবর্তনের জন্য আপনাকে একটা সংসদ তো বসাতে হবে, সেই সংসদ বসে সংসদে নির্ধারিত হবে। আর যেমন আমাদের সংস্কার প্রস্তাবে আছে যে আমরা পর পর 2 টার্মের অধিক কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী আমরা রাখতে চাই না, এটা আমাদের সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এটার জন্য তো আগে আপনাকে সংসদ বানাতে হবে, সংসদ আইন পাশ করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলোর জন্য যাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, অঙ্গীকার আবদ্ধ হই, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেন এর ইয়ে থাকে, উল্লেখ থাকে, সেটার জন্য আপনারা আমাদের কমিটমেন্ট নিতে পারেন। সেই সমস্ত সংস্কারগুলোর জন্য আপনাকে সংসদ আগে বসাতে হবে। তো সুতরাং যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা দীর্ঘ হয়, সেটা ওইগুলো দীর্ঘ হবে, এবং বাস্তবায়ন যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য একটি ম্যান্ডেট ওয়ালা একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল যদি সরকার গঠন করে, তখন তাদের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সমস্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা সহজ হবে। সময় কিছুদিন লাগতে পারে, সেই সময়টা তখন সেই সরকার নেবে, যৌক্তিক সময় নেবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় সকল সুপারিশ, সকল সংস্কার বাস্তবায়ন করে যাওয়া। তারা ইনিশিয়েট করতে পারে, কিছু কিছু সংস্কার ইনিশিয়েট করতে পারে, যেগুলো আমি বললাম আর কি। মিডিয়া না, ইতিমধ্যে ধরেন জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট বা ইউরোপীয় ইউনিয়ন তারা যে বিবৃতি দিয়েছে বা স্বাগত জানিয়েছে, সেখানেও তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কথাই তারও উল্লেখ করেছে। কারণ নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর সমর্থন তো আসলে পাওয়া যাবে না, এটা হচ্ছে একটা আপৎকালীন ব্যবস্থা। এবং আপনি যা বললেন সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ডক্টর ইউনূসের প্রতি আমাদের পূর্ণ আস্থা আমার তো আছেই, এবং সবাই ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আশাবাদী। কিন্তু ওনার অ্যাসোসিয়েট যারা, তারা ওনাকে কতটুকু অ্যাসিস্ট করতে পারবেন সেটা নিয়ে কিছু প্রশ্ন থাকে। নিশ্চয়ই আপনারা যেহেতু দেশে আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে ইতিবাচক রোল প্লে করবেন তাদেরকে প্রয়োজনীয় মানে সঠিক পথে বা সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য। তো তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন, এটা কিন্তু এখন মানুষের কিন্তু একটা বিশাল জানার আগ্রহ যে কবে উনি দেশে ফিরবেন, কবে উনি আবার সশরীরে হাল ধরবেন দলের। এই বিষয়টা নিয়ে আপনি কিছু জানেন কিনা? প্রথম হচ্ছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে আমরা সার্বিক সহযোগিতা করে যাব, এবং যদি ওনারা যে কোনো রকমের কোঅপারেশন করার জন্য আমাদেরকে ডাকেন, আহ্বান করেন, আমরা সবসময় কোঅপারেশন করে যাব। এবং আমরা আশা করব তারা যেন সকল সময় গণতন্ত্রের পক্ষেই তাদের ভূমিকা থাকে। দ্বিতীয় হচ্ছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, আমরা আশা করছি তিনি খুব শিগগিরই দেশে পদার্পণ করবেন। সেই জন্য আমরা আমাদের পরিবেশ সৃষ্টি করার দলীয়গতভাবে চেষ্টা করছি, এবং উনিও প্রস্তুতি নিচ্ছেন। আশা করি খুব শিগগিরই ফিরবেন। এই জায়গাতে সরকারের আন্তরিকতা কেমন? ওনার তো অনেক মামলা, অনেক রকম হয়রানিমূলক মামলা দিয়ে রাখা হয়েছে, সাজা দিয়ে রাখা হয়েছে। সেই জায়গায় সরকারকে আপনারা কতটুকু আন্তরিক মনে করছেন আপনাদের জায়গা থেকে? আমরা আশা করি সবাই আন্তরিক হবেন এই বিষয়ে, যেহেতু একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়েছে দেশে।
সুতরাং তিনি নির্যাতিত হয়েছিলেন, তিনি বিচার পাননি, সুবিচার পাননি, এবং এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকটা বিবেচনা করবেন। আমরা সহযোগিতা পাবো বলে আশা রাখি এবং বিশ্বাস করি। মানে এখন কি সহযোগিতা একটু সমস্যা মনে করছেন বা কোথাও কোনো ইয়ে দেখছেন? না, আমরা এখনো পর্যন্ত সেই বিষয়ে সমস্যা মনে করছি না। তো আপনার কাছে শেষ প্রশ্ন, যে অনেকেই যেটা প্রশ্ন করেন যে হাসিনার খুব ঘনিষ্ঠ রাষ্ট্রপতি এখনো ক্ষমতায় এবং এখনো অনেক কি পয়েন্ট গুলোতে শেখ হাসিনার লোকজন বসে আছে। তো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যত আন্তরিক হোক বা আপনারা তাদেরকে যত প্যাসেজেস দেন, আপনি প্রশাসনে ছিলেন দীর্ঘদিন, আপনি মন্ত্রিসভায় ছিলেন, আপনি 3বারের এমপি, আপনার কাছে এই বিষয়গুলো অনেক ক্লিয়ার। তো সেই জায়গাতে আপনি কি মনে করেন যে অবস্টিকেল গুলো কি আসতে পারে? এই রাষ্ট্রপতি বা সেনাবাহিনী বা অন্যান্য জায়গায় এখনো গোয়েন্দা সংস্থাগুলো এখনো কিন্তু খুব বেশি সংস্কার হয়নি। তো সেই জায়গাটা কি কোনো বাধা সৃষ্টি করতে পারে বলে আপনি মনে করেন, বা আপনারা কি ভাবছেন? আপনার প্রশ্নের মধ্যে 3টি বিষয় আছে: রাষ্ট্রপতি, সেনাবাহিনী এবং প্রশাসন। আমি একটি একটি করে বলি। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গৌরব উজ্জ্বল ভূমিকার জন্য সেনাবাহিনীকে আমরা প্রশংসা করি সবসময়, এবং ঐতিহ্যমণ্ডিত গৌরব উজ্জ্বল অতীত নিয়ে আমাদের সেনাবাহিনী আছে, এবং তারা এইবার যে ভূমিকা পালন করেছে, ফেসিবাদের পতন হয়েছে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনেও তারা সকল সময় তাদের ভূমিকা বহাল রাখবে, এটা আমরা মনে করি, এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তাদের ভূমিকা থাকবে। এটা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে। সেকেন্ড, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদটি একটি সাংবিধানিক পদ, এবং রাষ্ট্রপতির পদে যিনি থাকেন তিনি আর ব্যক্তি নন, এটা একটা প্রতিষ্ঠান। আমরা সেই হিসাবে তাকে দেখতে চাই। রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে রাষ্ট্রপতি যেন রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে ভূমিকা পালন করে, সেটা আমরা আশা করি, এবং সেটা এই পর্যন্ত বহাল আছে। তো যাতে রাষ্ট্রে কোনো রকমের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি না হয় সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই সবকিছু বিবেচনায় আমরা মনে করি যে রাষ্ট্রপতির ভূমিকাটা গণতন্ত্রের পক্ষে থাকবে, মানুষের পক্ষে থাকবে। এর বেশি আমি এই বিষয়টাই বলতে চাই না। তৃতীয় বিষয় হচ্ছে প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক সংস্কার চলছে, শুরু হয়েছে সমস্ত সেক্টরে, পুলিশ বিভাগে, প্রশাসনে, সমস্ত জায়গায়। বিগত 15-17 বছরে এই ফেসিবাদী হাসিনা সরকার এমন কোন সেক্টর রাখে নাই যেখানে দলীয়করণের চূড়ান্ত রূপ নেয় নাই। তো সেই জায়গায় একদম অ্যাবসলিউটলি ওভারনাইট যে 100% সংস্কার হবে এটা আশা করাও আমাদের জন্য ভুল হবে। তো এই সরকার চেষ্টা করে যাচ্ছে। মোটামুটি ফাংশনাল একটা ওয়ার্কেবল একটা এনভায়রনমেন্ট, একটা অ্যাটমসফিয়ার তৈরি হলে তাহলে আমি মনে করি যে সেটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার হবে ফর হোল্ডিং এ ফ্রি ফেয়ার ইলেকশন। সালমান ভাই, বিএনপির যে ধরেন যে একটা সফট মানসিকতা, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, সেটি এখনো আমরা দেখছি আপনার কথার মাধ্যমে। এখন ধরেন আমার যে অবজারভেশন, বাস্তবতা, যে ধরেন বিএনপি এরকম যত সময় ধরেন এই যে ধরেন মঈনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদ, তারপরে আপনার ওনার শালা, তারপরে হাসান মাসুদ চৌধুরী, জেনারেল মতিন, অর্থাৎ বিএনপি যখন যাকে বসিয়েছে, যাকে স্বাধীন করে দিয়েছে, সেই কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে বিএনপিকে। সেই বিরোধী পক্ষের প্রতি লয়াল হয়ে গেছে। সে বিএনপি দ্বারা উপকারভোগী হয়ে উপকারের প্রতিদান না দিক, সে ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা বিভিন্ন সময় মানে 111 থেকে যদি এ পর্যন্ত দেখি, এটা হয়েছে। তো আমার মনে হয় যে আপনাদের আরেকটু, আপনারা অবশ্যই পজিটিভ, কিন্তু আরেকটু সচেতন ভাবে কঠোর দৃষ্টি রাখা প্রয়োজন। মানে আশায় সাংবিধানিক পদের প্রতি আপনার রেসপেক্ট আছে, ওই ব্যক্তিগতটুকু কি করবেন সেই জায়গাটা আরেকটু মনিটরিং আপনারা রাখবেন। এটা আমরা আশা করি যে একেবারে উনি সাংবিধানিক শপথ নেওয়ার পরে উনি ফেরেশতা হয়ে যাবেন, এটা ভাবার কোনো কারণ নাই। আমি জানি দলীয় অবস্থান থেকে আপনাকে আমি অনেক কথাই জিজ্ঞেস করতে পারি, আমি করব না। প্রত্যেকের রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে বা নিজস্ব অবস্থান থাকে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি যা বলেছেন সেটি সবাই বুঝতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আপনার যদি কোনো মন্তব্য থাকে শেষ।
আমার মন্তব্য নয়, আমার আহ্বান সমগ্র জাতির প্রতি, দেশের মানুষের প্রতি, যে আসুন আমরা রক্তস্নাত একটি বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণের জন্য এগিয়ে আসি। এখানে আমরা প্রত্যেকেই সেই চিন্তাই করি, দল মত ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা শহীদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করি, শহীদের রক্তের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, এই জাতিকে বিনির্মাণ করি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা পিছনে আর ফিরে থাকাতে চাই না, উই শুড লুক ফরওয়ার্ড অলওয়েজ। এই জাতি কোনোদিনই অপশক্তির কাছে মাথা নোয়াবে না। এই জাতি কোনোদিনই যাতে আর কোনো ফেসিবাদের সৃষ্টি না হয় এই দেশে, কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয় এই দেশে, সেই রকম একটি জাতি আমরা গড়ে তুলি। আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে, সবারই প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি প্রায় 9 বছর নির্বাসনে কাটিয়ে এসেছেন, গুম হয়েছিলেন, নির্বাসনে কাটিয়ে এসেছেন। তারপরেও তার মধ্যে আমরা এক ধরনের পজিটিভ দৃষ্টি দেখছি, এক ধরনের সফট একটি কিছু বক্তব্য দেখছি, যেটি অধিকাংশ ক্ষেত্রে বিএনপি নেতারা করেন। যেটি আমি বলছিলাম যে বিএনপি আস্থা রেখে ছেড়ে দেয়, পরে তারাই ক্ষতিগ্রস্ত হয়, পিছন থেকে ছুরি মারে যাদের উপর আস্থা রাখা হয়েছে তারা। আইন সংবিধান বহির্ভূত ভাবেই অনেক ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি। তবে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে এই বিপ্লব যেটি হয়েছে, হাজার হাজার ছাত্রের যে আহত হওয়া, কয়েক হাজারের মতোই মৃত সম্ভবত আমরা শেষ পর্যন্ত হয়তো খুঁজে পাবো পুরো বাংলাদেশ জুড়ে, এই যে রক্তের বিনিময় যে বিপ্লব, সেই বিপ্লবের প্রতি শ্রদ্ধা রেখে তারা বাংলাদেশকে একটি শক্তিশালী